মারণ তাকে থামিয়ে দিয়ে বলল, তোর এই রং ঢং অন্য জায়গায় করতে পারিস। নো, নেভার, না, তোর সাথেই করব। মারণ বিরক্ত সূচক শব্দ করলো। ইহাব পাত্তা না দিয়ে আবারও বলল, ফিলিংস কেমন শালা ব্রো? কিসের জন্য? মামা হচ্ছেন সেজন্য। নো ফিলিংস। ইহাব আশ্চর্যজনিত গলায় বলল। নো ফিলিংস? মারণ গভীর মুখে সম্মতি জানলো। ইহাব কোমরে এক হাত রেখে তাতে ধরছে বলল। চুমু দিলে ফিলিংস জাগবে, দেব? মারণ নাক ছিটকে বলল, তো চুমুতে বউয়ের ফিলিংস জাগবে। ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি। একটা খেয়েই দেখ, খুব টেস্টি। মিথ্যা বলছি না, সত্যি। মারণ কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলল। উল্টো পাল্টা কিছু করবি না, তোর চরিত্রের সমস্যা আছে। সবাইকে জমাইতে চাস, এটা তো খারাপ লক্ষণ। ইহাব কিছু বলতে নিলে রুম থেকে নাওয়ান দৌড়ে এলো, পরনে স্যান্ডো গেঞ্জি প্যান্ট। ইহাবকে দেখে উলে বাবা চুমু পুপা। বলি উল্টো ঘুরে দৌড় দিতে নিলেন। ইহাব চট করে নাওয়ানকে কোলে তুলে কয়েকটা চুমু খেয়ে বলল। কোথায় পালাচ্ছিলেন? নাওয়ান ছলছল চোখে বাবার দিকে চেয়ে বলল। বাবা চুমাই, বিচি বিচি চুমাই, কোথাও শান্তি নাই। ওকে ছাড় তো, এসব চুমো অন্য জায়গায় গিয়ে কর। আমার ছাউকে ছাড়। হুম, তা বললে তো হবে না। তোকে চুমুতে না পারলে কি হয়েছে? তোর এই রসগোল্লাকে চুমায় চ্যাপটা করে ফেলবো। নাহন ইহাবের কোল থেকে নাম্বার জন্য লাফাতে দাপাতেই লাগলো। শেষ পর্যন্ত না পেরে জোরে কেঁদে উঠল। মারণ বিরক্তি নিয়ে বলল। কোনো দরকার আছে ছাউটাকে কাঁদানোর? এর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে ছাউটা দৌড় দিতে নিয়েছিল, অথচ যেই লাউ সেই কত। মানে একটা মানুষ এত জমাতে পারে কেমনে? বিরক্ত লাগে না? ইহাব কানারত নাহওয়ানকে চটকে চটকে চুমু দিতে লাগলো। নাহওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে ছলছল চোখে চেয়ে আছে। মারণ রাগান্বিত হয়ে এগিয়ে এসে ইহাবের কোল থেকে নাহওয়ানকে ছিনিয়ে নিল। ইহাব ঠাস করে মারণের গালেও চুমু বসিয়ে দিল। মারণ গাল মুছে বলল। ভক্ত বাপের দেখা দেখি নাহওয়ানও বলল। ওয়াক্তু ওয়াক্তু। ইহাব তুই বাপ বেটার কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। মারওয়ান বাথরুমে গিয়ে গাল ধুলো। নাহওয়ানও বাবার পিছু পিছু গিয়ে তার দেখা দেখি গাল জ্বলে জ্বলে ধুতে ধুতে পড়লো। বিচি বিচি চুমাই, ওয়াক্তু ওয়াক্তু। মারওয়ান মাফলার মুখে পেয়েছে ইহাবকে নাস্তা এনে দিল। নাহওয়ানের মুখেও ছোট্ট মাফলার পেঁচানো। ইহাব বিশুকুচকে বলল। তোদের এই অবস্থা কেন? কি অবস্থা? মনে হচ্ছে ঠাডা পড়া শীত পড়েছে, অথচ যে গরম লাগছে আমাকে। এই দশা কেন তোদের? মারওয়ান ড্রামাটিক গলায় বলল। সেফটি। কিসের সেফটি? মারওয়ান বেশ বিরক্তি নিয়ে বলল। তোর চুমার। ইহাব হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলল। এজন্য এই রসগোল্লারও এমন হালত করবি? হ্যাঁ করিস না তো, নাস্তা খা। ও আমার দেখা থেকে মাফলার পরেছে, ওকে আমি পরাইনি। তবে ভালোই করেছে। কখন কোন দিক দিয়ে তোর চুমুর অ্যাটাক আসে বলা তো যায় না। ইহাব ফ্রু নাচে বলল। আচ্ছা, গালে না হয় না দিলাম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো খালি আছে। ইহাব আবারও নাহওয়ানের দিকে এগিয়ে আসতে নিলে বাচ্চাটা বাবার গায়ে ছিটে বলল। বাবা আবার আছে। মারওয়ান ইহাবকে উদ্দেশ্য করে বলল। কেন রে, তোরকে জ্বালাতে হবে? শান্তি মতো নাস্তাটা খা না, জ্বালাস না তোর। ইহাব মারনের কথা থোড়াই কেয়ার করলো না। নাহওয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো। নাহওয়ান বলল। বাবা তুমু পুপা থামে না। না, না থামলে আবার থু দিয়ে দে। নাহওয়ান বাবার কথা অনুসরণ করে বলল। ওয়াক্তু ওয়াক্তু। ইহাব তা দেখে তবে রে রসগোল্লা। বলেই নাহওয়ানকে ধরতে নিলে বাচ্চাটা ফুরুত করে দৌড় লাগিয়েছে। ব্ল্যাক ভাইপারের সামনে আজরাক সাইফার এসি গালে এক হাত আঙুল ঠেকিয়ে শান্ত চাহনি ফেলে চেয়ে আছে। ভাইপার নিজেও ঠান্ডা দৃষ্টিতে চেয়ে। কয়েকদিনের জেলের টর্চারে শরীরের চেহারা একদম ভেঙে গেছে। মাথায় বিদ্যমান অল্প সাদা চুলগুলো ঝরে পড়েছে মনে হচ্ছে। এমনিতেই চুলের উপস্থিতি নেই বললেই চলে, তবুও যে কয়েকটা ছিল সেগুলো উপস্থিতিও এখন অনাহুত। ভাইপারের থেকে নজর সরিয়ে তাহমিদের দিকে চাইলো। সে বর্তমানে টেবিলে শক্তি দিয়ে চাপ দিয়ে চলেছে। আশেপাশে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সাইফার জোরে নিঃশ্বাস ফেলে পড়ল। মাঝে মধ্যে খুব অবাক হয়ে জানেন, পৃথিবীতে মানুষ খারাপ হয় হুদাই, এর পেছনে লজিক নেই কোনো। আচ্ছা, সে কষ্ট পেয়ে ভালো মানুষ হয় না কেন? তাকে খারাপ হতে হবে কেন? কষ্ট পেয়েছে, পরবর্তীতে যেন অন্য কেউ তার দ্বারা কষ্ট না পায়, এমন কেন হতে পারে না? মানুষের মাথায় আল্লাহ ব্রেন ঠিকই দিয়েছে, কিন্তু এর কার্যক্রম বোঝার ক্ষমতা সবাইকে দেয়নি। ব্রেনলেস কাণ্ড কারখানা।
এই পর্যায়ে তাহমিদ কথা বলে উঠল। তাহলে তো বলতে হয়, হ্যাঁ আপনিও ব্রেনলেস। কষ্ট পেয়ে এই হালাত হয়েছিল কেন? সব কিছুই কিন্তু জানি। আপনার তো হওয়া উচিত ছিল আদর্শবান স্বামী, পুত্র, ভাই, ব্লা ব্লা। সাইফার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল। সঠিক বলেছেন। তাহমিদ ছিল হেসে বলল। তবে একটা কথা ঠিক বলেছেন, পৃথিবীতে মানুষ আসলে হুদে খারাপ হয়। ওর খারাপ হইতে মন চায় তাই হয়। পৃথিবীতে সবাই ভালো হইলে খারাপ হইবে কে? ভালোর কথা বোঝানোর জন্য হইলেও খারাপ হওয়া লাগে। সাইফার নড়ে চড়ে বসে পড়ল। কথাবার্তা আঞ্চলিক ভাষার টান, ব্যাপারটা ইন্টারেস্টিং। আপনি আধ্যাত্মিক টাইপের কেউ? কথাটা ব্যঙ্গাত্মকভাবে বললেন বুঝলাম, তবে আমি ওই টাইপের কেউ না। অবশ্য কথা আধ্যাত্মিক টাইপ বললেও কাজকর্মের সাক্ষাৎ শয়তান। নাহলে একটা শিশুকে এইভাবে চর মারতে পারে কেউ? কথাগুলো ভাবলে তোকে আবার কেটে ফেলতে ইচ্ছে করে। শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করেছি, নয়তো তোকে কি যে করতাম সেটাই ভাবি। তাহমিদ হাসলো ফ্যাকাশে হাসিতে কোনো প্রাণ নেই। বলল। এইটুকু চর্তা পরে কার কি হয়? মনুষ্য জাতি এতটা দুর্বল নয়। কেউ কেউ পৃথিবীতে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, আবার কেউ লাতে উষ্টা খেতে খেতে শক্তভক্ত হয়ে বড় হয়। আচ্ছা, আল্লাহর এ কেমন ইনসাফ? একজন এত আরাম আয়েসে বড় হবে, আর একজন শুধু কষ্ট পেয়েই দুনিয়া থেকে বিদায় নেবে। তাহমিদ হাসলো, কোনো উত্তর করলো না। জেলেও কয়েকদিনে তুমুল টর্চার করা হয়েছে। মুখ চোট থেতলে গেছে তাহমিদের। এসবে বিশেষ ভাবান্তর নেই। সে এক মনে টেবিলে হাত মুষ্টিবদ্ধ করে বাড়ি মারছে। সাইফার সূক্ষ্ম দৃষ্টিতে সে বলল। আল্লাহর ইনসাফের ওপর প্রশ্ন তোলা বোকামি। আমি মনে করি আল্লাহ যা করেন এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। এমনি এমনি তিনি কিছু করেন না। হতে পারে পথটা আমাদের জন্য অমসৃণ, কিন্তু ফল অত্যাধিক মধুময়। আচ্ছা, আমার কেন যেন মনে হয় আপনি ভাইপারের হয়ে কাজ করেন না। আপনার আলাদা একটা সোর্স আছে। কি সেটা? আপনি নিজেকে যেমন দেখান আদতে আপনি তেমন নন। প্রশ্ন হলো আপনি আসলে কেমন? দুপুরে খাবার খেয়ে দুই বন্ধু বেরিয়েছিল যেন কোথায়। সন্ধ্যায় বাসায় ফিরে মারওয়ান বলল। শোন, কাল ফাইজের মুসলমানি করাবো, তুই থাকিস। ইহাব অবাক হয়ে বলল। এত তাড়াতাড়ি কেন? এতটুকু বাচ্চা ব্যথা পাবে বেশি। ওর মা বলছিল দ্রুত মুসলমানি করানো ভালো, তাই আমি আর অমত করিনি। চেয়েছিলাম কয়েকটা দিন পর করতে, তবে তুই যেহেতু চলে এসেছিস আর দেরি না করে। বড় হয়ে গেলে আর করতে চাইবে না। এখন তো নিজেই করার জন্য লাফালাফি করছে। কি বলিস? দাঁড়া, ডেকে জিজ্ঞেস করবো। দেখবি এমন লাভ দিবে, বাই মাছ ফেল। ইহাব কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে মারওয়ান ছেলেকে ডাকতে। বাচ্চাটা দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান বলল। খতনা করবি? নাওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল। কব্ব, বিসি বিসি কব্ব। দেখেছিস? দেখলাম। ইহাবের আশ্চর্য ভঙ্গি এখনো কাটছে না। বলল। এইটুকু বাচ্চা খদ্দার কি বোঝে? এই জন্যই তো লাভ মারছে। বুঝলি কি লাভ দিত? চিক্কুর দিয়ে বেছানে চাগাইয়া থাকতো। যেহেতু করতে চাচ্ছে করিয়ে ফেল। সমুদ্রের ব্যাটা লাফালাফি দাফাদাফি বের হয়ে যাবে। কালকে খতনা করে একদম খাটে শুয়ে ফেলবো। যথারীতি দুই বন্ধু পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পরদিন নাওয়ানকে নিয়ে হাসপাতালে চলে এলো। নিশাত সঙ্গে আছে। নাওয়ান খুশিতে বারবার হাততালি দিচ্ছে। খুশিটা মূলত সবাই মিলে বাইরে বেরিয়েছে এজন্য বেশে। নিশাত উদ্বিগ্ন হয়ে ওয়েটিং রুমে বসে আছে। তাদের এখনো সিরিয়াল আসেনি। বাসা থেকে এক্সট্রা কাপড়, প্রয়োজনীয় জিনিস সব নিয়ে এসেছে সে। তার বেশ ভয় করছে। মায়ের মন তো, তাই ছটফটাচ্ছে বেশি। পাশেই মারওয়ান বসা। নাওয়ান ইহাবের সাথে গেছে। ইহাবকে কোলে নিয়ে সামনে হাঁটতে গেছে। নিশাদকে অস্থিরতা দেখে মারওয়ান বলল। এমন অস্থির হচ্ছে কেন? তুমি খতনার জন্য পাগল হচ্ছিলে, এখন অস্থির হয়ে লাভ কি? ওসব আপনি বুঝবেন না, মা হলে বুঝতেন। থাক, আমার বোঝার দরকার নেই। নিয়তি মেনে নিতে শেখো। সামান্য কারণ অস্থির হওয়া খারাপ। এখন খতনা করতে বেশিক্ষণ লাগেও না। ওদের টেনশন করার মানে নেই কোনো। নিশাদ জবাব না দিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বসে রইল। একটু পর পাশ থেকে উঠে ওয়াশরুমেই গেল। নাওয়ান কোথা থেকে দৌড়ে এসে বলল। বাবা তুমি পুপা কন্যা করবে। মারওয়ান কপাল সুকুচিত করে বলল। ওর হঠাৎ বুড়ো বয়সে খতনা করতে মন চাইলো কেন? নাওয়ান ফিসফিস করে হেসে বলল। আমি বলেছি চুমু পুপা, আমি তুমি সবাই করব, বিসি বিসি কন্যা করব। কি সাংঘাতিক!
ইহাব দূর থেকেই বলল, একদম তোর মতো। ভাগ্যিস নিশাত ওয়াশরুমে গিয়েছিল, নয়তো ইজ্জত টিজ্জত সব বিক্রি করে দিতে হতো। ডাক্তারের রুমে অর্থাৎ সার্জারি ওয়ার্ডে শুধু পিতাকে ঢোকার পারমিশন দেওয়া হলো। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। নাওয়ান বাবার গলা জড়িয়ে ধরে আছে। অপরিচিত মানুষ দেখে ভয় পাচ্ছে। ডাক্তার নিজের মাস্ক ঠিক করে সরঞ্জাম গোছাতে লাগলেন। আশেপাশে নার্সরা দাঁড়িয়ে আছে। নাওয়ানকে প্রসিজার টেবিলে বসানো হলো। মারওয়ান পাশে দাঁড়ানো। নাওয়ান বাবার হাত মুঠো করে ধরে আছে। ডাক্তার প্রথমে নাওয়ানের হার্ট ও ফিজিক্যাল কন্ডিশন চেক করলেন, তারপর ক্লিনিক্যাল স্যানিটেশন করলেন। ডাক্তার নাওয়ানের সাথে ভাব জমানোর চেষ্টা করলো। আদর করে গাল টিপে দিলেন, বিভিন্ন কথা বলে তাকে সহজ করতে চাইলেন। নাওয়ান ভয় পাচ্ছে অপরিচিত এত মানুষ দেখে। মারনের দিকে তাকিয়ে বলল, বাবা গাল টিপে দিচ্ছে। থাক, তোমাকে আদর করেছে। ডাক্তার নাওয়ানের বাচ্চামি ও কিউট কিউট কথা শুনে আবারও আদর করলেন। নাওয়ান বাবাকে আবার অভিযোগ জানালো, বাবা বিসি বিসি দলে গালি টিপে দে। ডাক্তার হেসে নাওয়ানের ফুলো ফুলো গাল ধরে বললেন, এত কিউট করে কথা কিভাবে বলে? ওর বয়স কত? মারন গম্ভীর কণ্ঠে বলল। 3 বছর। ডাক্তার আরো কিছুক্ষণ কথা বলে নাওয়ানকে টেবিলে শুয়ে পজিশন বেল্ট বেঁধে দিল। তারপর প্যান্ট খুলে নিতে নাওয়ান কেঁদে দিয়ে বলল, বাবা মারছে, নাঙ্গা করছে। এখন গোসল করাবে। চুপ, কথা বলো না। নাওয়ান কোনো রকম নড়ে চড়ে বলল, নাঙ্গা চরম চরম চপ দেখে পেলিছে। থাক, দেখুক। না দেখলে খতনা করাবে কিভাবে? ইন্না বিচি বিচি দেখে। ডাক্তার এ পর্যায়ে হেসে বললেন। আচ্ছা আচ্ছা, বেশি বেশি দেখবো না, কম কম দেখবো। নাওয়ান কান্না বন্ধ করে ঠোঁট ফুলিয়ে ডাক্তারের দিকে চাইলো। নাওয়ানের গুরুত্বপূর্ণ অংশে ক্রিম ও ইঞ্জেকশন পুশ করতে নাওয়ান আবারও কেঁদে উঠল। বাবা বুটু ধরছে, ব্যাটা দিচ্ছে। মারন ছেলেকে বিভিন্ন কথা বলে সেদিক থেকে মনোযোগ সরিয়ে দিতে চেষ্টা করলো। নাওয়ান কিছুক্ষণ শান্ত রইল, কিন্তু যেই খতনা করানো হলো অমনি আকাশ পাতাল কাঁপিয়ে বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। মারন শক্ত হয়ে ছেলেকে ধরে আছে। কয়েক মিনিটের মধ্যে খতনা শেষ হলেও নাওয়ানের কান্না আর থামানো গেল না। ডুকরে কেঁদে কেঁদে বলতে লাগলো, মারছে, বিসি বিসি মারছে, বুটু কাটিয়ে দিচ্ছে। ডাক্তার ব্যান্ডেজ পেঁচিয়ে বিভিন্ন ঔষধ ক্রিম প্রেসক্রিপশনে লিখে দিল। এছাড়াও 7 দিনের ফুল বেড রেস্টে থাকার নির্দেশ দিলেন। এছাড়াও নানান ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। 2 দিন থেকে 3 দিন ক্ষত স্থানে পানি লাগানো যাবে না, প্রস্রাব খুব সাবধানে করাতে হবে, এইরকম নানান উপদেশ। মারওয়ান কান্নারত ছেলেকে নিয়ে সব শুনে রুম থেকে বেরোলো। মাকে দেখতে পেতে নাওয়ান আবারও একযোগে কাঁদতে লাগলো। ইহাব এখানে নেই, সে নিজে চলে গেছে। নিশাত এগিয়ে এসে ছেলেকে চিৎ করে কোলে নিল। ছেলের নাকে নাক ঘষি বলল, আলহামদুলিল্লাহ, আমার আব্বার মুসলমানি হয়ে গেছে, সুন্নতে খাতনা হয়ে গেছে। নাওয়ান গলা ছেড়ে কেঁদে কেঁদে বলল, কটনা কলেনি, আমার বুটু কাটিয়ে দিচ্ছে, ব্যাটা দিচ্ছে। মারন মুখ কুচকে বলল। এখন কাঁদিস কেন? খতনার জন্য না পাগল হয়ে যাচ্ছিলে? নাওয়ান কারো কথা পাত্তা না দিয়ে গুনগুন করে কাঁদতে কাঁদতে এক মনে বলে যেতেই লাগলো, কটনা হয়নি, বুটু কাটিয়ে দিচ্ছে, সবাই পচা। ইহাব এসে নাওয়ানের কান্নাকাটি দেখে বলল। কি অবস্থা? নাওয়ান ইহাবকে দেখতে পেতে জোরে কেঁদে উঠে হাত বাড়িয়ে দিল। ইহাব অবাক হয়ে বলল, কি হলো, কাঁদছেন কেন? আমাকে চিপ দিচ্ছে, বুটু কাটিয়ে দিচ্ছে, বিসি বিসি মারছে, ব্যাটা দিচ্ছে, কটনা হয়নি। ইহাব খুব সাবধানে কোলে নিয়ে হাসতে হাসতে বলল, এটাকেই খাতনা বলে, সমুন্দির বেটা। আর কত খাতনা করবেন? এখনো খাতনা করা হয়নি? ইন্না এটা কটনা না। আচ্ছা, তাহলে খতনা কি? নাওয়ান ফোপাতে ফোপাতে বলল, কটনা মানে খেলা করা, মুজা মুজা খাওয়া। ইহাব হাসতে হাসতে বলল, কে বলেছে? আমি জানি। কোচু জানেন এটাকেই খাতনা বলে। আর করবেন খাতনা? নাওয়ান গোল গোল চোখে তাকিয়ে রইল ইহাবের দিকে। চোখ ভর্তি পানি চৈচুপুর করছে, এখনই গড়িয়ে পড়বে পড়বে ভাব। ইহাব আবারও চোখ দিয়ে ইশারা করতে নাওয়ান জোরে
কেঁদে উঠছে বলল, না আমি কতনা করব না, কোনোদিন করব না। বাসায় আসতে নাহন শুধু একটা কথাই বলছে, বাবা চুমু পুপা দুকা দিচ্ছে, তারা কতনা করেনি। মারওয়ান ও ইহাব নাহনের সামনে পড়ছে না। কি সাংঘাতিক কথা বলছে। মারওয়ান ছেলেকে নিশাতের কাছে দিয়ে অন্য রুমে খাপটি মেরেছে। নিশাত ছেলেকে এইসব কথা বলতে দেখে জোরে ধমক দিয়েছে। মায়ের ধমকে বাচ্চাটা আবারও কেঁদে কুটে শান্ত হয়ে চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে জীবন যুদ্ধে পরাজয় বরণ করা এক ছোট্ট যোদ্ধা। সময় পেরিয়েছে বেশ কিছুদিন। নাওয়ান এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতোই লাফালাফি ফালাফালি করতে পারে সে। বেশ আনন্দিত। দৈনন্দিন নিয়মে জীবন চলছে তাদের। রোজকার নিয়ম অনুযায়ী মারওয়ান রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই নাওয়ান এসে হাজির। বাবা বেটা মিষ্টি বেটা। নাওয়ান পাছা দেখিয়ে বলল। মারওয়ান চিন্তিত হয়ে বলল, ব্যথা কেন? মা বলিছে পুরা উঠিছে। মারওয়ান চোখ কপালে তুলে বলল। সে কে দেখি তো। বলেই ছেলের প্যান্ট খুলে দেখলো পাছায় ফোড়া উঠে লাল হয়ে আছে। সে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে করতে বলল। ব্যাপারটা ইন্টারেস্টিং। নিশাত এগিয়ে এসে সেও কুঞ্চিত করে বলল, এখানে ইন্টারেস্টিং এর কি দেখলেন? তুমি বুঝবে না, আমি বুঝেছি বলে ইন্টারেস্টিং বলেছি। তা আপনি কি বুঝেছেন শুনি? বুঝলাম পটলের পাশে বেঁচে উঠেছে। এটাকে বলে পটল দানা, অর্থাৎ পটল পেপস। বৈজ্ঞানিক নাম ট্রাইকোসান্থিস টাইউইকা। এটাকে মনে রাখবে কীভাবে জানো? কিভাবে? ট্রাই করিস না সিনথি ডাইপার ওয়াক। কি অদ্ভুত, ফোড়া থেকে সোজা ডাইপারে চলে গেলেন। ডাইপারে কোথায় চলে গেছে? ডাইপারে কোথায় চলে গেছে তোমাকে বৈজ্ঞানিক নামে সহজ উপায় বলে দিচ্ছে। আপনার কাছে তো আমি এইসব জানতে চাইনি। তোমার কাছেও তো আমি এসব বলতে চাইনি। তেড়া তেড়া কথা বলবেন না। তাড়াতাড়ি কথা কি? তুমি তো এসেছো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার শোনার জন্য, আসোনি? তখন কি বুঝেছি আপনার ইন্টারেস্টিং ব্যাপার এসব ডাইপার ফাইপার হবে। মোটেও এসব ডাইপার ফাইপার না। পটলের বৈজ্ঞানিক নাম ট্রাইকোসান্থিস ডাউইকার। পটলের বৈজ্ঞানিক নাম ট্রাইকোসান্থিস ডাউইকার সহজীকরণ। ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমার মাথায় সব ঢুকবে না। তুমি এখান থেকে যাও, আমাকে পটল দানা গবেষণা করতে দাও। আপনার উপরে আমার এত রাগ লাগে মাঝে মধ্যে, মনে হয় কি মনে হয়? নিশাত রেগে ছেলেকে কোলে নিতে নিতে বলল, মনে হয় আপনার মহা মূল্যবান ব্রেনটা খুলে বিজ্ঞানীদের দিয়ে আসি, তারা গবেষণা করে দেখুক আল্লাহ এই ব্রেনের মধ্যে কি দিয়েছে, কোনো অদ্ভুত জিনিস দিয়ে এই ব্রেনটা গড়া কিনা। একটা স্বাভাবিক মানুষ এমন হতেও পারে? উফ, যে জগৎ সংসারের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে থোড়াই কেয়ার করে না, কিন্তু অপ্রয়োজনীয় পটলের বিচি নিয়ে তার সাংঘাতিক চিন্তা। গবেষণায় নেমেছে, পারলে একটা পটলের বংশ বানিয়ে ফেলুন না। মারওয়ান নিশাতের কোলে ইশারা করে বলল, বানিয়েছি তো, হয়েছে। তোমার কোলে আমার পটলের ছাউ, আর পটলের বীজ মোটেও অপ্রয়োজনীয় নয়। আমার ছাউয়ের কষ্টদায়ক ফোড়া, একে নিয়ে তো গবেষণা করতেই হবে, চেষ্টা উপরে ফেলতে হবে। যা ইচ্ছে করুন, এতক্ষণ ধরে তালগাছের সঙ্গে কথা বলেছি আমি, অসহ্য। বলে হনন করে রুম থেকে বেরিয়ে গেল। মারওয়ান নিশাতের যাওয়ার পানে তাকিয়ে বলল, কি আশ্চর্য, এমন রেগে গেলে কেন? একটা ইন্টারেস্টিং কথা বলছিলাম। যাকে মাথা মোটা মেয়ে ছেলে, এসব বুঝবে না, এটাই স্বাভাবিক। মানার প্রেগনেন্সির প্রায় 2 মাস চলে। উর্মি ভুইয়া তার যত্নের কমতি রাখছেন না। মাহবুব আলম মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ইহাব রাজি হয়নি। সে যে কয়েকদিন গ্রামে থাকবে, নিজে দেখভাল করবে। যখন পুরোদমে কাজের প্রেশার বেড়ে যাবে, সেই মানাকে দিয়ে আসবে। এখন আপাতত স্ত্রীর যত্নে কোনো ত্রুটি রাখা যাবে না। বিছানায় হেলান দিয়ে ফল খাচ্ছিল আর ফ্লাফির সঙ্গে কথা বলছে। বেশি লাফলাফি করিস না, তোরা হলে আবার অভদ্র বাচ্চা, একটা কথাও শুনিস না। আরেকটা আসছে, মাকে শান্তি দিবে নাকি তোদের মতো বদমাইশ হবে কে জানে। ফ্লাফির 4টা ছানা পুরো ঘর মাতিয়ে রাখে। 5টা হয়েছিল, একটা নাওয়ানকে দিয়ে আর বাকিগুলো নিজের সাথে রেখেছে। পেলে পুষে বড় করছে। এরা থাকতেও তবুও শান্তি। 4-5টা মাতিয়ে রাখে, নয়তো পুরো বাড়িতে কথা বলার মতো তো মানুষ নেই। দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মানহার কথা বলার মাঝে ইহাব রুমে ঢুকলো। মান্নাকে বিড়ালদের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে বলল, করস কি? ফল খাই। ডাক্তারের প্রেসক্রাইব ফলো করে সবকিছু খাবে, নিয়ম করে হাঁটাচলা করবে। তুমি অলস হয়ে গেছো, সারাদিন ঘুমিয়ে থাকো।
আমি কি করব? আমার খালি ঘুম পায়। ঘুমাবে, তবে লিমিট অনুযায়ী। লিমিট ক্রস করলেই ক্ষতি। কোনো কিছুরই লিমিট ক্রস ভালো না। আচ্ছা আচ্ছা, আর জ্ঞান দিতে হবে না। এই কয়েকদিন এত জ্ঞান পেয়েছি যে এখন পেট ফুলে গেছে জ্ঞানে। ইহাব ঠোঁট চেপে হেসে বলল, পেট জ্ঞানে ফুলেছে নাকি ভালোবাসায় ফুলেছে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। মানহা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ইহাব আবার বলল, সবই কিন্তু জানি। মানহা মুখ ঘুরিয়ে রেখেই বলল। জানলে ভালো। ইহাব আর কথা না বাড়িয়ে মুখ ধুতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মানহার পাশে বসতেই মানহা ইহাবের মুখে একটা একটা করে আঙুর, কমলা, আপেল, পেয়ারা তুলে দিল। ইহাব খেয়ে বলল, আমাকে খাওয়াচ্ছ কেন? তুমি আর আমার ইন্টু পিন্টু খাও। ওরা খেয়েছে। আরও খাওয়াও। তুমি তো খাও কবুতরের মতো। কবুতরও তোমার চেয়ে বেশি খায়। যা খাও এতে তোমার খাবারই হয় না, বাচ্চার খাবার তো দূরের কথা। বেশি জানেন, আমি পেট ভরিয়ে খাই। ঘোড়ার ডিম খাও। আম্মুর কাছে শুনেছি না, তোমাকে খাবার দিলে তুমি নকরামি করো, খেতে চাও না। আদর করছি ভালো লাগে না, মার খেতে ইচ্ছে করে। আমার পেটে যতটুকু জায়গা ততটুকুই তো খাবো। তাছাড়া এই সময় কোনো খাবারই ভালো লাগে না, বমি বমি লাগে। লাগুক, দরকার হলে খেয়ে বমি করবে, বমি করে আবার খাবে, তাও তো পেটে কিছু থাকবে। কিছুই যদি না খাও বাচ্চা সুস্থ হেলদি হবে না তো। মানহা, তুমি একটা কথাও কেন শোনো না বলো তো? আচ্ছা খাবো। এখন তো বাচ্চার দোহাই দিয়ে বলো বমি আসে, হ্যান ত্যান নানা অজুহাত। তুমি যে সুস্থ থাকতে কতটুকু খেতে তা তো দেখেছি। তুমি আজকের চোরা না, ঠান্ডা মাথার চোরা, খাদ্য না খাওয়া চোরা। আমি চোর নই। আমি ওই চোর বলিনি, খাবার খাও না ফাঁকি দাও এটাই বুঝিয়েছি। মানহার মন খারাপ বুঝতে পেরে ইহাব ছাঁচে গলায় পড়ল। আচার খাবে? মানহা জবাব দিল না। ইহাব টেবিল থেকে আচার এনে বলল, একটা বিরাট বাচ্চা গোস্সা করেছে, তাকে আমার বাচ্চার মা বলতে শরম করছে। আচার খাইতে চাইলে খেতে পারে, আমি চোখ বন্ধ করে রাখবো। মানহা তবু কিছু বলল না। ইহাব আচারে বয়াম রেখে চলে যেতেই মানহা হাত ঢুকিয়ে আচার খেতে লাগলো। ইহাব পর্দার ভেতর থেকে মাথা বের করে বলল, দেখে ফেলেছি। মানহা রেগে পা দাপিয়ে কেঁদে দিল। ইহাব দৌড়ে এসে মানহার মাথাটা বুকে চেপে বলল। আরে বোকা, কাঁদছে কেন? মানহা ফুপিয়ে বলল। তুমি দেখেছো কেন? ইহাব হাসতে হাসতে বলল। আচ্ছা আমি চলে যাচ্ছি। বলে উঠে চলে যেতে নিলে মানহা ইহাবের শার্ট মুঠোতে চেপে বলল। ওই চেয়ারম্যানের পোলা। ইহাব শুনাচ্ছে বলল, কি? আমারে বকস খেলা। আর বকবো না। মানহা ছোচ উঁচে বলল। তাহলে কি করবে? আদর? ইহাব এগিয়ে এসে মানহার নাকে নাক ঘষে বলল। ওহে চেয়ারম্যানের পুত্রবধূ, আপনাকে খাওয়াবো মধু, করলে বেজায় আদর, আপনি হবেন বাদর। মানহা ছোচ ফুলিয়ে চাইতে ইহাব আর বলতে শুরু করলো আবার। মাঝে মধ্যে করবো শাসন, ঠোঁট ফুলিয়া হবেন কাতর, সেই আমি রাখবো গলায় জড়িয়ে ধরবো। মানহা হেসে ইহাবের গলা জড়িয়ে ধরল। সময় পেরিয়ে যায় স্রোতের গতিতে। মানহার প্রেগন্যান্সির প্রায় 8 মাস। হাত পা ফুলে গেছে। গর্ভবতী মায়ের আদর্শ উদাহরণ মানহা আফরিন। আল্ট্রাসোনোগ্রাফি করে জানা গেছে ছেলে বাচ্চা হবে। উর্মি ভূঁইয়া আগে থেকেই ছেলের বাচ্চার সংবাদ দিয়েছিলেন, কারণ ভূঁইয়া পরিবারের প্রথম বাচ্চা সবসময় ছেলেই হয়। এ নিয়ে ইহাবের সামান্য মন খারাপ। সে চেয়েছিল মেয়ে, অথচ হবে ছেলে। আসলে কারো চাওয়াতেও তো কিছু আসে যায় না। এখানে মহান আল্লাহ তাআলার ইচ্ছেই মুখ্য। মানহা অবশ্যই নিয়ে মোটেও চিন্তিত নয়। ছেলে মেয়ে যাই হোক, আল্লাহর দান। আদর্শ সন্তান হিসেবে যেন গড়ে উঠাতে পারে, এই দোয়াতেই প্রতিনিয়ত করে সে। কোরআন তালাওয়াত, নামাজ, কোনো কিছুই বাদ দেয়নি প্রেগন্যান্সির সময়ে। ইহাব যথেষ্ট খেয়াল রাখে তার। আজকে তাকে বাবার বাড়িতে রেখে আসবে, কারণ ইহাবে ঢাকায় যেতে হবে। যাওয়াটা জরুরি। কোনো মিশন আছে নাকি? মানহা কোরআন তালাওয়াত করছিল মনোযোগ দিয়ে। এরই মধ্যে ইহাব এলো। ইদানিং নামাজ পড়ছে, কোরআন তালাওয়াত মোটামুটি করার চেষ্টা করছে। মানহাকে কোরআন তালাওয়াত করতে দেখে নিজেও এসে পাশে বসলো। মানহার তালাওয়াত শেষে ইহাবের দিকে ফিরে মুচকি হাসলো। ইহাবও হাসলো, হেসে বলল, কিছু লাগবে? মানহা উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, লাগবে। কি?
মানহা উঁচু পেটটা নিয়ে একটু হেলান দিতে চাইলো, ইহাব সাহায্য করলো। মানহা ইহাবের হাত ধরে বলল, আমাকে একটা সূরা তেলাওয়াত করে শোনান। আসলে এখন অজু নেই। নামাজ তেলাওয়াতের কথা বললেই একটা অজুহাত দাঁড় করানো লাগবে। আপনি জানেন একজন সন্তান ভালো নাকি খারাপ হবে তা ডিপেন্ড করে মা বাবার আমলের উপর। তুমি কি করছো? শুধু মায়ের আমলেই হবে? বাবার আমলের প্রয়োজন নেই? সন্তান কি আমার একার, আপনার নয়? আমি তো দাদা বলিনি। আমি এখন যথেষ্ট চেষ্টা করি নামাজ ও কোরআন পড়ার। চেষ্টা করে ক্ষান্ত হবেন কেন? আপনি একজন দিনদার মানুষ হওয়ার চেষ্টা করবেন। সন্তান হচ্ছে দেখে সব করবেন তারপর ছেড়ে দেবেন, এই মেন্টালিটি পরিত্যাগ করুন। মনে রাখবেন দিন শেষে সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আর আমি চাই আমার স্বামী, সন্তান আর পরিবারের সকলকে নিয়ে একসাথে জান্নাতের অমীয় সুধা পান করতে। তাই গড়িমসি চিন্তা বাদ দিন। আল্লাহ আমাদের সকলকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আর আমরা কি করছি? প্রশ্নটা কখনো নিজেকে করেছেন? আমার তেলাওয়াত শুদ্ধ নয়। তেলাওয়াত শুদ্ধ না হলে তুমি তো বলেছো গুনাহ হয়। এখন না হয় তুমি পড়ো। শুদ্ধ নয় শুদ্ধ করবেন, শুদ্ধ নয় বলে তো থেমে থাকা যাবে না। আসুন আপনাকে শিখিয়ে দেই। এরপর ইহাবকে 1 ঘন্টা কোরআনের বিভিন্ন সবক দিল মানহা। ইহাব মনোযোগ দিয়ে সব শুনলো, উচ্চারণের চেষ্টা করলো, কিছুটা আয়ত্তে এসেছে তার। মানহা প্রায় তাকে শুদ্ধভাবে কোরআন পড়ার চেষ্টা করে। মানহার ইদানিং প্রচন্ড ভয় কাজ করে, মনে হয় পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, সে বোধহয় বেশি দিন বাঁচবে না। তাই নিজেকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ভাবি প্রায় তার খোঁজ খবর নেয়। এই সময়ে বেশি বেশি ইবাদত করতে বলেছেন, আল্লাহর কাছে সন্তান সুস্থভাবে যেন ভূমিষ্ঠ হয় এর জন্য দোয়া করতে বলেছেন, বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন ভাবির কাছে। এই জন্য সে চিরকৃতজ্ঞ থাকবে। উর্মি ভুইয়া মা সব কাপড় চোপড় ঔষধ গুছিয়ে দিচ্ছেন। মানহা ছলছল চোখে সব দেখছে। এই মানুষটা তাকে এত আদর আহ্লাদ রেখেছে যে তাকে ছেড়ে যেতে মানহার মোটেও ইচ্ছে করছে না। উর্মি ভুইয়া ওষুধ ঠুকাতে ঠুকাতে বললেন, সময় মতো ওষুধ খাবে, ফেলে রেখো না যেন। মায়ের কাছে যাচ্ছ, এখন তো আর সমস্যা হবে না, আদর যত্নের ত্রুটি হবে না। মানহা পেটে হাত রেখে ধীরে ধীরে উঠে এসে উর্মি ভুইয়াকে পেছন থেকে হালকা জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। উর্মি ভুইয়া নিজেরও খারাপ লাগছে। মানহার যত্নে আত্মি কম করেনি সে, কিন্তু উপায় নেই কোনো। ইহাব থাকবে না, উর্মি ভুইয়া অসুস্থ থাকেন, ইমতিয়াজ ভুইয়া থাকেন বাইরে ব্যস্ত। এত বড় বাড়িতে মানহার ভয় লাগতে পারে। তাই ইহাবই ডিসিশন নিয়েছে যে মানহার বাচ্চা তার বাবার বাড়িতে হবে। তাছাড়া প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হওয়াই ভালো। অনেকগুলো আচারের বয়াম, রাতে টুকটাক খাওয়ার জন্য বিভিন্ন জিনিস সব সুন্দর করে গুছিয়ে দিলেন। সেখানে গিয়ে মায়ের আদরে যেন হাঁটাহাঁটি করতে ভুলে না যায় তাও বলে দিলেন। খুব সাবধানে কয়েকটা দিন পার করার নির্দেশ দিলেন। মানহা কান্নার চোখে সেই উপদেশগুলো শুনল। এক মায়ের থেকে আরেক মায়ের কাছে যাত্রা শুরু করবে সে। গাড়ি মাহবুব আলমের বাড়ির সামনে থামতে ইহাব হর্ন বাজালো। মানহা এতক্ষণ শক্ত থাকলো, এখন কেন যেন অসুস্থ অনুভব করছে। সে ইহাবের হাত খামচে ধরে বলল, এই শুনুন, আপনি যেখানেই যাবেন আমাকে নিয়ে যান। আমার আপনাকে ছাড়া একটু ভালো লাগে না। ইহাব কিছু বলতে নিলেই গেট খুলে মাহবুব আলম আর মাহাদি বেরিয়ে এলো। ইহাব গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। তারপর মানহার পাশে দরজা খুলে তাকে ধীরে ধীরে বের করলো। মাহবুব আলম এসে মেয়েকে ধরতে চাইলে মানহা বলল, বাবা, উনি নাকি চলে যাবেন, আমাকে ভেতরে দিয়ে আসুক। মাহবুব আলম সম্মতি জানালেন। ইহাব মানহাকে ধরে মানহার রুমে বসালো, বোরকা খুলে দিল। মাহাদি জিনিসপত্র বের করে বাড়িতে নিয়ে এসেছে। তারপর শরবত এনে ইহাব আর মানহাকে দিল। মানহা একটু খেলো আর বাকিটুকু ইহাবের খেতে হলো। মাহাদি গ্লাস দিয়ে বেরিয়ে যেতেই মানহা ইহাবের হাত খামচে ধরে বলল, আপনি থাকুন না। ইহাব মানহার গাল দুপাশে হাতের আঁচলায় নিয়ে বলল, আমার কাজ না থাকলে অবশ্যই থাকতাম। কাজটা ইম্পর্টেন্ট মানহা, তুমি চিন্তা করো না, কাজ শেষে দ্রুত ফিরে আসবো। একটা কথা বলি। বলো। আপনি কি কাজ করেন আমাকে বলা যাবে? প্রশ্নটা আমার কাছে কঠিন। কাজ শেষ করে ফিরে এসে তোমাকে বলবো। এসব নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, রিল্যাক্সড মুডে থাকো। ভয় পাওয়ার কিছু। আপনার কাজ শেষ হতে কতদিন লাগবে? সঠিক জানি না, 7 দিন, 1 মাস, এমনকি 3 মাসও লাগতে পারে। ডোন্ট ওয়ারি, শীঘ্রই এসে যাব।
বলি মানহা ললাটে চুমু এঁকে দিল। মানহা ইহাবের হাত দুটো ধরে বলল, ওখানে গিয়ে আবার নামাজ কোরআন পড়ার কথা ভুলে যাবেন না যেন। বাবু কিন্তু বাবার প্রতীক্ষায় থাকবে। আর বাবুর মা? সে তো বাবুর বাবাকে যেতে দিতেই নারাজ। ইহাব মানহার মাথাটা বুকে চেপে বলল। বাবুর বাবাও বাবুর মাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু সে নিরুপায়। মানহা ভালো করে ইহাবের শার্টের কলার থেকে ঘ্রাণ নিল। পারফিউমের ঘ্রাণ নয়, কেমন যেন নিঃস্বার্থ একটু ঘ্রাণ পাচ্ছে সে। শার্টের কলার সরিয়ে গলায় নাক ঠেকাতেই সেই মাদকাপূর্ণ ঘ্রাণটা আবারও নাসিকারন্ধ্রে বাড়ি খেল। মানহা ঘ্রাণটা নাক দিয়ে শুষে নিতে চাইল। খানিক্ষণ পর ইহাব মানহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মানহা যেতে হবে, বেশি দেরি করলে রাত হয়ে যাবে পৌঁছতে। মানহা কেঁদে কেঁদে ইহাবের শার্টের কলার ভিজিয়ে ফেলছে। ইহাব চোখের পানি মুছে দিতে দিতে বলল, কি শুরু করেছো বলো তো? এভাবে কাঁদলে আমি কিভাবে যাব? মেয়েরা বেশি কাঁদলে বাচ্চার ক্ষতি হয়। আমি তো একেবারের জন্য যাচ্ছি না, শীঘ্রই চলে আসার চেষ্টা করব। তাছাড়া তুমি এত কান্নাকাটি করলে আমার কাজে মন বসবে? গর্ভবতী স্ত্রীকে রেখে কাজে যাচ্ছি, নিজের কাছেই তো খারাপ লাগছে। এই ইয়ার গ্যাপটা না দিলে পড়াশোনায় মন দিতে পারতে। এখনো তো সারাক্ষণ আমার চিন্তা করি তুমি অসুস্থ হয়ে যাবে। মানহা চোখ মুছে নিজেকে শক্ত করে বলল, হব না, আপনি সহি সালামতে কাজ শেষ করে আসুন। ইহাব মানহার মাথায় চুমু খেয়ে নিচু হয়ে মানহার বাড়ন্ত পেটে চুমু খেয়ে বলল, বাবা, মায়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, মাকে কখনো কষ্ট দেবে না আমার চ্যাপ। পরপর পেটে অনেকগুলো চুমু দিয়ে সেখানে হাত রাখতেই মনে হলো কেউ ছুঁয়েছে তাকে। মানহা চিৎকার করে বলল, লাথি দিয়েছে। লাথি নয়, বাবার সাথে মোলাকাত করলো। তারপর দোয়া পড়ে মানহার সমস্ত শরীরে ফু দিয়ে দিল। চলে যাওয়ার জন্য দাঁড়াতে মানহা আবারও ফুপিয়ে উঠল। ইহাব মাথায় হাত বুলিয়ে দিতে শান্ত হয়ে গেল। ইহাব বলল, তুমি শুয়ে থাকো, আমি যাই। মানহা শার্ট খামচে ধরে বলল, না, আমি আপনাকে দিয়ে আসি। হেঁটে আসতে কষ্ট হবে। হবে না। ইহাব মাথা নাড়িয়ে তাকে নিয়ে বের হতেই দেখলো মাইমুনা বেগম ট্রেতে করে খাবার নিয়ে আসছেন। শাশুড়িকে দেখে ইহাব সালাম দিল। মাইমুনা বেগম জবাব দিয়ে বললেন, সে কি বাবা, কোথায় যাচ্ছ? মা, আমার কাজ আছে, এখন যেতে হবে। কিছু মুখে দিয়ে যাও। আজ আর সময় নেই। কিছু মুখে দিয়ে যান, সারা রাস্তায় কি খান না খান। আরে এখন পেট ভরা, নাস্তা খেয়ে বের হয়েছি না, আরেকদিন এসে খাবো। মাইমুনা বেগম আবার জোর করতে মানহা বলল, মা, জোর করো না তো। মাইমুনা বেগম আর কিছু বললেন না। মাহবুব আলম মাহাদি ইহাবকে বিদায় দিতে বেরিয়ে এলো। বেপরোয়াভাবে মানহা আর বাইরে বেরোবে না। মাহবুব আলম আর মাহাদি গেটের বাইরে গিয়ে দাঁড়ালো। ইহাব মানহার কপালেও মাথায় চুমু দিয়ে বেরোতে নিলে মানহা কান্না চেপে ডাকলো, এই বাবুর বাবা। ইহাব ঘুরে ইশারা জানতে চাইলো কি। মানব ফুপিয়ে উঠছে, ভাঙা গলায় বলল, প্রতিদিন ফোন দিবেন। ইহাব সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে ইহাব গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে মানহা বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়লো। তাকে একলা রেখে লোকটা গাড়ি হাঁকিয়ে চলে গেল। কি পাষাণ নিষ্ঠুর লোক। নিশাদ ছেলের মাথায় আছড়ে দিচ্ছে। নাওয়ান মায়ের দিকে তাকে হাসলো। নিশাদ বলল, হাসলে লাভ হবে না, আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়েছি, ওটা মুখস্থ বলতে হবে। মা, ভুলে গেছি। কেন ভুলে যাবেন, আপনাকে শিখিয়েছি না। নাওয়ান মন খারাপ করে বসে রইল। নাওয়ান বড় হয়ে গেছে। সামনের মাসে 4 বছরে পা দেবে সে। নিশাদ ছেলেকে সূরা দোয়া শেখাচ্ছে। নাওয়ান এখন স্বরবর্ণ লিখতে পারে। নিশাদ আস্তে আস্তে সব শিখে দিচ্ছে। 6 বছরে একেবারে 1-এ ভর্তি করিয়ে দিবে। ঘরে বসে প্লে, নার্সারি, কেজি এসবে পড়া পড়িয়ে ফেলছে। ছেলেকে পরিপাটি করতে করতে জিজ্ঞেস করলো, বলো তো কোন হাতে পানি খেতে হয়? ডান হাতে। খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোন কাত হয়ে ঘুমোতে হয়? ডান কাত। বাথরুমে কোন পায়ে ঢুকতে হয়? নাওয়ান একবার মাথা চুলকাতে লাগলো। অর্থাৎ সে ভুলে গেছে। তবে এই বয়সে যতটুকু মাথা আয়ত্ত করতে পেরেছে সেটার জন্য নিশাদ শুকরিয়া জ্ঞাপন করে। আস্তে আস্তে সব শিখে যাবে। নিশাদ খেয়াল করছে নাওয়ান সবকিছু দ্রুত মাথায় ঢোকাতে পারে। ভুলে গেলেও একটা জিনিস বললে সেটা অনেক দিন মাথায় থাকে। এইটুকু বয়সে যতটুকু পড়ছে তার জন্য আলহামদুলিল্লাহ।
অনেকের তো এই বয়সে কথা বলতেও সমস্যা হয়। নাওয়ান এই দিক দিয়ে আবার এগিয়ে নিশাদ ছেলেকে কোলের মধ্যে নিয়ে বলল, বাথরুমে দোয়া পড়ে বাম পায়ে ঢুকতে হয়। নাওয়ান মায়ের সাথে সাথে বলল, বাম পায়ে ঢুকতে হয়। ইয়েস। বলো তো কিভাবে পানি কিভাবে খেতে হয়? দাঁড়িয়ে হয়নি তো, পানি বসে খেতে হয়। বসে খেতে হয়। মারওয়ান পাশের রুম থেকে রেডি হয়ে এসে বলল, কি রে পান্ডা, কি করিস? পড়া শিখি। তোর আবার কিসের পড়া? এত পড়া। বাইরে যাবি? যাব। আয়। নাওয়ান মায়ের দিকে তাকাতে নিষেধ সম্মতি জানালো। এরপর নাওয়ানকে আর ভাইকে দৌড় দিয়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে যেতে নিলে নিষাদ বলল, ওকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবেন না। কেন? বেশি ঘোরাঘুরি করলে পরে কিছু পড়তে চায় না। এত উতলা হচ্ছে কেন তুমি? সময় কি পেরিয়ে যাচ্ছে? এতটুকু বাচ্চাকে মনে হচ্ছে তুমি পুরো পিএইচডি করিয়ে ছাড়বে। আর টুকটাক যাই শিখাই সেটাও শিখতে চায় না, খালি ঘুরতে যেতে চায়। এই জন্যই বলেছি বেশিক্ষণ বাইরে থাকবেন না। ওকে কোনো কিছুতে বাধা দিয়েছি কখনো? বাধা দেয়া লাগবে কেন? যে জুলুম করতেছো আমার ঝটের উপর, একটুক মাথায় কত কিছু ঢুকাবে আর? হ্যাঁ, কিছু না শিখিয়ে আপনার মতো বানাবো, তাই না? আমার মতো বলতে? আপনার মতো ভব ঘুরে আর কি। তোমার কি মনে হয় আমি অশিক্ষিত? এখানে শিক্ষিত অশিক্ষিত বোঝায়নি, আমি নীতি নৈতিকতার কথা বুঝিয়েছি। আমি নাহওয়ানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছি না, পারিবারিক শিক্ষা দিচ্ছি, যেটা সবসময় কাজে লাগে। তুমি বলতে চাচ্ছ আমার বাবা মামাকে শিক্ষা দেয়নি? আপনার বাবা মায়ের অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির শিক্ষার উপর প্রশ্ন তোলার আগে তার বাকি সন্তানগুলোর দিকে আমায় তাকাতে হবে। যেহেতু আব্বা আম্মার সব সন্তান ভালো, শুধুমাত্র আপনি বাদে, সেহেতু গোড়ায় গলদ আপনার। সো নিজেকে ঠিক করুন। ঘাউড়াতে ঠিক করতে পারিবারিক শিক্ষা নয়, বেদ শিক্ষা জরুরি। শেষের বাক্যটা চিবিয়ে চিবিয়ে বলল নিষাদ। মারওয়ান ফ্রিকুচকে বলল, বেদ শিক্ষা মানে? মানে কঞ্চি ও বেতের সপাং সপাং বাড়ি। তোমার আস্পর্ধা দেখছি নিশাদ। আমিও দেখছি। মারওয়ান রাগান্বিত হয়ে ছেলেকে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। নিষাদ সামান্য ঠোঁট প্রসারিত করে মারওয়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। মারওয়ান ছেলেকে নিয়ে পার্কে হাঁটতে এসেছে। বিকেলে এদিকটা হাঁটতে বেশ ভালোই লাগে। নাওয়ান দৌড়াদৌড়ি করছে। মারওয়ান কোথা থেকে এক ফুটবল জোগাড় করে এনেছে। নাওয়ান দৌড়ে এসে বলল, বাবা গুল্লু বল কই পেয়েছে? পেয়েছে এক জায়গায়, চল খেলি। নাওয়ান মাথা নাড়িয়ে গোলকাল সোয়েটার নিয়ে বাবার পিছে পিছে দৌড়াতে লাগলো। কিছুতেই বল নিতে না পেরে কেঁদে উঠতে মারওয়ান বলল, আশ্চর্য, কান্না করিস কেন? নে খেল। নাওয়ান বল পেতেই বাবার দিকে কিক দিল, কিন্তু বল বেশি দূর এলো না। মারওয়ান নিজে এগিয়ে এসে আবার নাওয়ানের দিকে ঠেলে দিল। দুই বাপ বেটার খেলার মাঝেই এক 7-8 বছর বয়সী বাচ্চা কাঁদতে কাঁদতে মাকে নিয়ে এসে বলল, কি সমস্যা? একটা বাচ্চার বল এভাবে ছিনিয়ে আনার মানে কি? আপনার কমন সেন্স নেই? কমন সেন্স তো আপনার ছেলের বল আনেনি, এনেছে আমার পা। আপনি পাকে জিজ্ঞেস করুন। কমন সেন্সের উপর প্রশ্ন তুলছেন কেন? এসব পাগল আসে কোত্থেকে? বাসা থেকে এসেছে। তবে প্রশ্ন হলো আপনি জানলেন কিভাবে আমি পাগল? ওই যে কথা আছে না, পাগলে চেনে পাগল, ছাগলে চেনে ছাগল। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বলটা দিন। আলতু ফালতু লোকের সঙ্গে কথা বলার মানেই হয় না। মহিলার চিল্লাচিল্লিতে আশেপাশে মানুষ জড়ো হতে দেখে মারওয়ান কথা না বাড়িয়ে বলটা দিয়ে দিল। মহিলাটি মুখ ঝামটে ছেলেকে নিয়ে চলে গেল। মারওয়ান সেদিকে তাকিয়ে মুখ কুচকে পড়ল, গলা তো নয় যেন করাত। নাওয়ান এতক্ষণ বাবার পা ধরেছিল। মহিলার চিল্লাচিল্লিতে বাচ্চার বেশ ভয় পেয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বাসায় চলে এলো। উজান ভুইয়া উমায়ের ভুইয়াকে দেখতে এসেছে। উমায়ের ভুইয়া চেহারা ভেঙে গেছে, বয়স বেড়ে সে দ্বিগুণ দেখাচ্ছে, বুড়িয়ে গেছে মনে হচ্ছে। সে প্রায়ই বড় ভাইকে দেখতে আসে। অদ্ভুত দেখাচ্ছে উমায়ের ভুইয়াকে। উজান ভুইয়া ভাইয়ের এই করুণ পরিণতি দেখে বললেন, ভাইজান তুমি এসব কেন করেছো? নিজেকেও ধ্বংস করে সাথে নিজের পরিবারেরও ধ্বংসর মুখে ফেলে দিয়ে এসেছো। ভাবি, উমা, রিমা, ওদের জন্য তোমার চিন্তা হয় না? উমার ভুইয়া জবাব দিলেন না। তিনি প্রতিবারই এই প্রশ্নে চুপ হয়ে যান, কোনো উত্তর তার কাছে নেই। আবারও একই প্রশ্ন করলে উমায়ের ভুইয়া রাগান্বিত হয়ে বললেন, চুপ কর,
আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করছি। আমার কাছে কৈফিয়ত চাওয়ার তুই কে? আর আমি খেয়ে খেয়ে বুড়ি বানাচ্ছিস আর আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? একদম বুড়ি ফুটো করে দিব। এমন অনেক উদ্ভট উদ্ভট কথা বলতে লাগলেন তিনি। উজান ভুইয়া জানে এরকম চলতে থাকবে। সে দেখা করতে আসলেই এমন কথার মুখোমুখি হয়। দেখা শেষ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সাইফারের মুখোমুখি হলো উজান ভুইয়া। সাইফার একটা দরকারি কাজে এখানে এসেছে। সচরাচর থানায় আসা হয় না তার, তবে মাঝে মধ্যে কিছু ডকুমেন্টস ও তথ্য নিতে আসতে হয় এখানে। উজান ভুইয়াকে এই প্রথম দেখলো সে শিকুচকে বলল, আপনি? আমি উজান ভুইয়া। আপনি ওমায়ের ভুইয়ার ভাই? জি। আপনাকে খুঁজছিলাম আমি। ভালোই হলো দেখা হয়ে। আপনার সাথে কিছু কথা বলা যাবে? শিওর। একটা কফি শপে বসেছে আদরক সাইফার আর উজান ভুইয়া। মুখোমুখি তাদের অবস্থান। সাইফার কফিতে চুমুক দিয়ে বলল, ডোন্ট মাইন্ড, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার ছেলে মেয়ে কয়জন? উজান ভুইয়া কথাটা বেশ বিব্রত হয়েছে বুঝে যাচ্ছে। সাইফার বলল, বলতে না চাইলে থাক। আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। দুঃখিত। আপনার ওয়াইফ? সে আছে, আমরা নিঃসন্তান দম্পতি। সো স্যাড। আপনারা বাচ্চা দত্তক নিতে পারতেন। ভাইজান বাচ্চা দত্তকের পক্ষে ছিল না। তার উপর স্বামী বারবার গর্ভপাত করতো। শেষে মৃত বাচ্চা জন্ম দিলে ভাইজান ক্ষেপে যান। তাকে বাড়ি থেকে বের করেও দিতে চেয়েছিল, কিন্তু আমার কারণে পারেনি। শেষের বাচ্চাটা মৃত হওয়ার পর স্বামী আর কোনোদিন কনসিভ করতে পারেনি। ডাক্তার বলেছে জরায়ু নাকি কেটে ফেলতে হয়েছিল। আপনাদের বিবাহের কত বছর হলো? 32 বছর শেষ হবে। 32 বছর? তাহলে আপনার বড় ভাইয়ের বিবাহের কত বছর হয়েছে? ভাইজান আমার অনেক পরে বিয়ে করেন, প্রায় 10-12 বছর পরে। ভাইজানের বিবাহের কত বছর হয়েছে সঠিক খেয়াল নেই। আমি স্বামীকে ছাত্র অবস্থায় বিয়ে করেছিলাম, তখন আমার বয়স 23 ছিল। আমাদের প্রেমের বিয়ে। আপনাদের মৃত সন্তান হওয়ার কত বছর পেরিয়েছে? 28-29 বছর হবে বোধ হয়। আপনার ভাইয়ের মেয়ে দুটোর বিয়ে হয়েছে? না, করানো হয়নি। তাদের বয়স কত? একজনের 20 আর একজনের 70 পড়েছে। সাইফার কফিতে চুমুক দিল। কফি শেষ করে বলল, আচ্ছা, আমি যদি বলি আপনাদের সন্তান মৃত হয়নি, বিশ্বাস করবেন? না, কারণ আমি নিজ চোখে দেখেছি আমার মৃত সন্তানকে। হতেও তো পারে সেই সন্তানটা আপনার নয়। এসব সিনেমার মতো শোনাচ্ছে। কখনো কখনো জীবনটা সিনেমাকে অতিক্রম করে ফেলে মিস্টার ভুইয়া। আপনি পেপার পত্রিকা পড়েন না? হারানো মেয়ে অথবা ছেলেকে এত বছর পর খুঁজে পেলেন মা, এমন বহু ঘটনা কিন্তু ঘটে আমাদের আশেপাশে। আর সিনেমার কাহিনী কিন্তু বাস্তব থেকে নেওয়া হয়। হতে পারে, তবে আমার কাছে এসব অবিশ্বাস্য। আমার সন্তান তো ওনারা হারিয়ে যায়নি, মারা গেছে। মৃত সন্তান জীবিত হয়ে ফিরে আসবে কি করে? যুক্তিযুক্ত প্রশ্ন। আচ্ছা, আপনার ছেলে হয়েছিল নাকি মেয়ে? মেয়ে। ইন্টারেস্টিং। নিশাত স্কুলের চাকরি ছেড়েছে বহুদিন হয়। মারণ অবশ্য বাধা দিয়েছিল, কিন্তু তার একটাই কথা, স্বামী ইনকাম করলে তার এক্সট্রা ইনকামের প্রয়োজন নেই। ছেলেকে সময় দিবে, আদর্শ মানুষ বানানোর চেষ্টা করবে। স্বাধীন বাচ্চাটা মাকে ছাড়া থাকতে থাকতে খিটখিটে হয়ে যাচ্ছিল। এখন সম্পূর্ণ নজর ছেলের প্রতি দিচ্ছে। নাওহান আগে যে শান্ত হয়ে গেছে, মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। তবে বাপ পুত্র এক হলেই আবার জেলেও সেই কদু। ইদানিং মারওয়ানের কর্মব্যস্ততা বেড়েছে, বাসায় খুবই কম থাকে। নাওহানও বাবার সঙ্গ না পেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাত ফ্লোরে বসে লাল শাক বাচ্ছে। পাশে নাওহান মায়ের পাশে বসে হাত পা ছড়িয়ে লাল শাক হাতের তালুতে নিয়ে ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু মায়ের মতো দক্ষভাবে পারছে না। লাল শাক ভর্তা বানিয়ে ফেলেছে। শাকের লালাব রঙে হাতের তালু রক্তিম হয়ে গেছে। নাওহান মাকে দেখিয়ে বলল, মা মেহেন্দি লাগিয়েছি। তাই? নাওহান ঘাড় কাত করে সম্মতি জানিয়ে উঠে দাঁড়িয়ে মায়ের দুগালে লাগিয়ে দিল। নিশাত তা দেখে বলল, হয়েছে, আমাকে আর মেহেদি লাগানো লাগবে না ভাবজান। বিয়ের পর বউকে এইভাবে মেহেদি লাগিয়ে দিন, বউ লাল টুকটুকে হয়ে যাবে। নাওহান রঞ্জিত হাত দুটো দিয়ে মুখ ঠেকে বলল, এত বাচ্চা কথা বলে না, চরম। ওরে বাবা, বিয়ের কথা বলতে না বলতে এত শরম? বিয়ে হলে না জানি কত শর্মায় আমার ভাবজানটা। না, বাবা বলেছে বউ পুচা। তোর বাপ এখানেও তোকে পিন মেরে দিয়েছে?
লোকটা নিজেও বউয়ের কদর করলো না, ছেলেকেও ওই পথে নিচ্ছে। আজকে বাসায় আসুক, বউ পচা। হ্যাঁ, একটা শিক্ষা না দিলেই নয়। নিশাত রান্নার কাজে ব্যস্ত ছিল। নাহন পাশের ফ্ল্যাটে তার বয়সী এক খেলার সাথে জুটিয়েছে। পা চিপে চিপে চুল এনে তার উপরে দাঁড়ালো। দরজার ছিটকানি খুলতে নিলে নিশাত পেছন থেকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, কোথাও না, কি করা হচ্ছিল? একটু দরজা দেখি। এই ভর দুপুরে দরজায় কি দেখেন? বাবা বলেছে দেখতে। নিশাত কিছু বলতে নিলে সেই মুহূর্তে দরজায় কড়াঘাত শব্দ হলো। নাহন উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করল, কে বাবা? ওপাশ থেকে মারওয়ান জবাব দিল, হ্যাঁ পান্ডা, দ্রুত দরজা খোল। নাহন মার দিকে চাইতে নিশাত এসে দরজা খুলল। মারওয়ান নিশাতের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, কি অবস্থা? তুই মা বেটা ঝগড়া করছিলে নাকি? আপনি নাকি ছেলেকে দরজা দেখতে বলেছেন? মারওয়ান কিছু না বুঝে জিজ্ঞেস করল, দরজা? কোন দরজা? বাইরের দরজা। মারওয়ান একবার দরজার দিকে চেয়ে বলল, এটার দেখার কি আছে? কাঠের একটা দরজা, খুলে গ্যারগের শব্দ করে, ডিসকাস্টিং জিনিস। সেটা ছেলেকেই জিজ্ঞেস করুন। পাশের ফ্ল্যাটে চুরি করে যাচ্ছিল, ধরা পড়ার পর বলে বাবা দরজা দেখতে বলেছে। আপনার চক্করে পড়ে যে নাহওয়ান মিথ্যে কথা বলে, আপনি কি সেটা জানেন? সেটা কি আমার দোষ? ওকে কি মিথ্যা হতে বলতে আমি শিখিয়ে দিয়েছি? ছেলের সব দোষে আমাকে জেরা করো কেন? কারণ ছেলের যত খারাপ গুণ আছে সব আপনার থেকে পেয়েছে। কি আশ্চর্য! ধরলাম না, চলাম না, জানলাম না, বাসে ঢুকে শুনে সব দোষ আমার। পটলের বাচ্চাটা আমার উপর সব দোষ চাপিয়ে ভেগেছে। আজকে ধরতে বলে জাস্ট ভর্ত করে ফেলতে হবে। মারওয়ান হতবাক হয়ে নিশাতের যাওয়ার পানে তাকিয়ে বলল। বলেই মারওয়ান হনহনিয়ে রুমে ঢুকে দেখলো কোথাও নাওহান নেই। সে বাথরুমের বারান্দার পাশের রুম, খাটের তলা সব খুঁজে দেখলো, নাহনের অস্তিত্বই নেই কোথাও। মারওয়ান আবার হনহনিয়ে রান্নাঘরে এসে বলল, ফায়াজ কই? নিশাত রান্না করতে করতে জবাব দিল, আলমারির ভেতরে ঢুকে আছে কিনা দেখুন। মারওয়ান আলমারি খুলে দেখলো খাপটি মেরে বসে আছে নাওহান। সে চোখ রাঙিয়ে বলল, বেরো। ইন্না মারবে। মারবো কেন? আদর করবো, সোহাগ করবো, তারপর জাস্ট ভর্তা করে ফেলবো। নাওহান বাবাকে ফুসতে দেখে চিৎকার করে মাকে ডেকে উঠলো। নিশাত ছেলে চিৎকারে দৌড়ে এসে বলল, কি হয়েছে? বাবা মারে। মারওয়ান চোখ কপালে তুলে কিছু বলতে নিলে নিশাত বলল, আপনি ওকে ধমকাচ্ছেন কেন? নিজের দোষ স্বীকার করতে লজ্জা লাগে? এখন ছেলেকে ধমকে দোষকে ধামাচাপা দিতে চান আপনি? আপনার লজ্জা করে না? মারওয়ান কোমরে এক হাত রেখে বলল, আশ্চর্য! কিছু করছি না, বলছি না, সব দোষ আমার হয়ে গেল। তুই মা ছেলে পরিকল্পনা করে আমাকে দোষী সাব্যস্ত করছে। যত দোষ মারওয়ান রোস্ট। নিশাত ছেলেকে আলমারি থেকে বের করে বলল, হ্যাঁ, আপনাকে রোস্ট করতে আমাদের মা ছেলের ভালোই লাগে। বলেই নাওহানকে নিয়ে চলে যেতে নিলে মারওয়ান পেছন থেকে বলল, আমার আশেপাশে আর আসিস, তোকে স্যান্ডউইচ বানিয়ে ফেলবো পটলের বাচ্চা। একটু পরে নাওহানকে থালা হাতে বাবার আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেল। মারওয়ান মোটেও পাত্তা দিল না। সবসময় তাকে দোষারোপ করা মা বেটার স্বভাব হয়ে গেছে। সে আর মা ছেলের ফোন দিতে পাই দিচ্ছে না। ইনোসেন্ট চেহারা দেখিয়ে তাকে ঘোল খাওয়ানো। অন্যদিকে মারওয়ানকে পাত্তা দিতে না দেখে নাওহান খাটের উপর কষ্ট করে উঠে শুয়ে থাকা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা রাগ করছো? মারওয়ান মুখ ঘুরিয়ে নিল। নাওহান তার নরম নরম মোলায়েম হাত দুটো দিয়ে বাবার গাল ধরে বলল, সরি, আর মিথ্যা বলবো না। মারওয়ান তবুও পাত্তা দিল না। নাওহান বাবার গাল ধরে ফোপাতে ফোপাতে বলল, কথা বলবে না? আমি কাঁদি দেখো। মারওয়ান মুখ ঘুরিয়ে রেখেই বলল, তুই কাঁদলে আমার কি দোষ? করে সে আর নাম পড়ে আমার, বেশি করে কাঁদ। নাওহান গলা ছেড়ে কাঁদতে শুরু করে দিতেই নিশাত এসে বলল, কি হলো আবার? নাওহান চোখ কচলাতে কচলাতে বলল, বাবা মারছে। কি? নাওহান বাবার চিৎকারে কান্না থামিয়ে আবারও কেঁদে উঠে বলল, না না, মা মারছে। নিশাত বেরিয়ে যেতে যেতে বলল, আল্লাহ, সব পাগল আমার কপালে জুটিয়েছে। বাপ বেটা দুটোই বদ্ধ পাগল। সাইফার তাহমিদের সামনে গম্ভীর বদনে বসে আছে। তাহমিদের এইসবে হেলদোল নেই। সে এক দৃষ্টিতে সামনের দেয়ালে তাকিয়ে আছে। মারওয়ান
তীক্ষ্ণ নজরে তাহমিদের দিকে চেয়ে বলল, তোমার মা বাবা নামে যারা পরিচিত তারা তোমার আপন মা বাবা নয়, তাই তো? সেদিন তো বললামই। আচ্ছা, তুমি কি করে জানলে তুমি জারজ? তোমার পিতামাতা থাকতেও পারে। পিতামাতা? পিতামাতা সেটা আবার কি? হ্যাঁ, জারজদের পিতামাতা থাকে না, জানেন না আপনি? সাইফার চেয়ার ঘোরাতে ঘোরাতেই বলল। তুমি শিওর হচ্ছ কিভাবে? তাহমিদ অদূরে দৃষ্টি ফেলে মলিন গলায় বলল, আমার তথাকথিত বাবার মুখে প্রায় শুনি। তখন আমার বয়স 7। একদিন বাবা কোত্থেকে এসে মাকে তুমুল গালিগালাজ করতে লাগলো। আমাকে দেখিয়ে বলেছিল, এই জাহাজের বাচ্চাকে কোত্থেকে এনেছিস, এমন নানা কটু কথা। মা সেদিন ভীষণ মার খেয়েছিল, সাথে আমিও। সে কি অমানসিক নির্যাতন! মারের তীব্রতায় বহুদিন জ্বরে ভুগেছি। ওইটুকু বয়সে এত আঘাত সহ্য করতে পারেনি। পরে শুনেছি ভাইফের বাবাকে এসব বলেছিল। টাকার লোভ দেখিয়ে মা ও বাবাকে ব্ল্যাক ভাইফার হাত করে নিয়েছিল। পরবর্তীতে ভাইপার আমাকেও তার কাছে যুক্ত করে নেয়। আমার পড়াশোনাও ভাইপারের টাকাতেই হয়েছে। তার সাথে থেকে থেকে ছাত্র জীবন থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গিয়েছিলাম। শুনেছিলাম তোমার পেটে বুকে অজস্র জখম রয়েছে। হ্যাঁ, ছোটবেলায় অনেক মার খেয়েছি। বাবা রাগ উঠলেই কুকুরের মতো মারত। এর ফলে এমন আঘাত বহু পেয়েছি, তবে সেসব আর গায়ে লাগেনি। ওসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আপনাদের জেলখানার মার আমার কাছে বাতাসের মতো লেগেছে, গায়ে লাগেনি। বলেই তাহমিদ জোরে হেসে উঠল। সাইফার সামনে বসা হাস্যরত পুরুষটির দিকে তাকিয়ে কোথাও না কোথাও তীব্র ধাক্কা খেল। বুকের সীমাহীন কষ্ট নিয়েও মানুষ এভাবে হাসতে পারে? জেলের মায়ের মোটেও বাতাসের মতো না, বরং সাংঘাতিক ব্যথা হয়। অনেকের কোমর বুকের হাড্ডি অবধিও ভেঙে যাওয়ার রেকর্ড আছে। সেখানে সামনে পুরুষটি বলছে বাতাসের মতো লেগেছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এর জন্যই কি তুমি ভাইপারের প্রতি তীব্র ঘৃণা বহন করে তার চালে তাকে ফাঁসাতে চেয়েছিলে? তাহমিদ হাসি থামিয়ে ঠোঁট প্রসারিত করে বলল, শুধু কি ফাঁসাতে, তাকে অপদস্থ হতে দেখতে চেয়েছিলাম। ওই লোকটার কারণে আমার শৈশব বয়সন্ধিকাল কোনোটাই ভালো কাটেনি। যেখানে সেখানে জারজ বলে অপদস্থ হতে হয়েছিল। বাবাকে সেদিন ওসব না জানালে খুব বেশি ক্ষতি হতো কি? যেদিন আপনার বাসায় আমার তথাকথিত বাবা মাকে ক্যামেরা ফিট করতে পাঠিয়েছিল, সেদিন ইচ্ছে করেই আমার প্রফেশনের কথা বলতে চেয়েছিলাম। সেদিন ইচ্ছে করেই আমার প্রফেশনের কথা বলতে বলেছিলাম, যেন আপনি বুঝে যান ডালমে খুশ কালা হে। তারপর আর কি, আমার পরিকল্পনা মতো আপনি সব বুঝে গেলেন। এরপর আমরা ধরা পড়লাম। কিডন্যাপের দিন ইচ্ছে করেই বিভিন্ন ভাষা বলেছিলেন, তাই না? ভাইফার যে বিভিন্ন ভাষা জানে তা তো আপনি জানতেনই। এই জন্য এখানেও একটা ক্লু দিয়ে এসেছিলাম। কিন্তু আমার বাচ্চাকে অমানসিকভাবে মারার কারণ কি? সেটাও ভাইফারের কারণেই করেছি। আপনার ছেলেকে মারার কিংবা খারাপ আচরণের ভিডিও সব ভাইফারের কাছে পাঠিয়ে দেওয়া হতো। আমি শুধু তার গুটি, এখানে আমার কোনো কিছুতে হাত ছিল না। ভাইফার কোনোদিনও আস্তানায় আসতো না। পরে অবশ্য আপনার কেরামতিতে আসতে বাধ্য হয় এবং এসে ফাঁসে। আপনাকে শেষ করে পথের কাঁটা সরিয়ে ফেলতে চেয়েছিল, কারণ 40 বছরেও কে তার অপকর্মের ব্যাপারে নাগাল পায়নি। সেখানে আপনি দুদিনের গোয়েন্দা হয়ে তার সমস্ত কুকর্মের তথ্য কালেক্ট করে ফেলেছিলেন। এমনকি আমাকে সিক্রেট এজেন্ট বানানোর পেছনেও আপনাকে ধ্বংস করার মুখ্য ছিল। তাহমিদ একটু দম নিয়ে আবারও বলল, আপনাকে বাঁচিয়ে রাখে কি করে বলুন? কেউ কি তার শত্রুকে বাঁচিয়ে রাখে? খুব অল্প সময়ে গোয়েন্দা হিসেবে ভালো সারা জাগিয়ে ফেলেছিলেন। আমি নিজেও আপনাকে এই জন্যই অপছন্দ করতাম। আপনার প্রতি আমার রাগ, হিংসা, পরায়ণ মনোভাব থেকে এসেছে। জানেনই তো, মানুষ মানুষের ভালো কিংবা সফলতা দেখতে পারে না। আচ্ছা, যাকে তুমি মা হিসেবে চেনো তিনি কি করেন? মা নার্স হতো, সেবিকা ছিলেন। বাবার আপত্তি থাকায় পরবর্তীতে সেই কাজ তিনি ছেড়ে দেন। আই সি। ভাইপারের সামনে বসে আছে সাইফার ও তাহমিদ। সাইফার কয়েকদিনের টর্চারে বুড়িয়ে যাওয়া ব্ল্যাক ভাইপারের দিকে তাকিয়ে বলল, যদি আপনার সাথে আমার লেনাদেনা শেষ, তবে একজন অনাদরে বেড়ে ওঠা মানুষকে তার আপন মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আমার কর্তব্য মনে হলো।
সমস্ত শরীর নিয়ে কোনো রকমে বললেন। কি বলছো বুঝতে পারছি না। সাইফার এবার সরাসরি ভাইপারের চোখের দিকে তাকিয়ে বলল, তাহমিদ আপনার ভাইয়ের ছেলে তাই না? ভাইপার কথাটা বেশ চমকালো। আগ্রাসী ভঙ্গিতে উত্তেজিত হয়ে পড়ল। মিথ্যে কথা, ও একটা জারস। কিন্তু ডিএনএ টেস্ট যে ভিন্ন কথা বলে। তাহমিদ এতেই অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সে আদৌ ঠিক শুনছে কিনা বা বাস্তবে আছে কিনা সেটাই বুঝতে পারছে না। কি শুনছে এসব সে? তার পায়ের তলার মাটি সরে গেছে মনে হচ্ছে। উমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার গর্জে উঠে বলল, তোকে আমি শেষ করে ফেলবো সাইফারের বাচ্চা। তুই আমার সমস্ত জীবনটা উলটপালট করে দিয়েছিস। শুধু একবার যদি মুক্তি পেতাম ডিরেক্ট ওর কুলি উড়িয়ে দিতাম। রিল্যাক্স মিস্টার ভাইপার, এত হচ্ছেন কেন হাইপার? তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম যে কেন আমার আফসোস হয়। আফসোস করে লাভ নেই। নিজের ভাইয়ের সন্তানকে যে পিতৃমাতৃত্ব থেকে বঞ্চিত করে সে যে কি পরিমাণ অমানুষ সেটা আর প্রমাণ করার প্রয়োজন নেই। পিতামাতার পরিচয় জানার পরেও যে জারজ বলে গালি দিতে পারে নিজের আপন ভাইয়ের ছেলেকে, যাকে রাস্তার ছেলের মতো অবহেলা অনাদরে মানুষ হতে হয়, আপনার মতো কুলাঙ্গার চাচার জন্য তার আফসোস করা ছাড়া আর কি করার আছে? আমি না হয় আপনার কুকর্মের তথ্য জেনে গেছিলাম, কিন্তু আপনার ভাই কি অপরাধ করেছিল যাকে আপনি পিতা হওয়া থেকে বঞ্চিত করেছিলেন? আপন রক্তের সাথে কেন বেইমানি করেছিলেন? ভাইপার উম্মাদের মতো হাসতে হাসতে বলল, আমার ইচ্ছা, আমার রাজত্বে আমি একাই রাজা। সেখানে তিলে তিলে ঘুরে তোলা সম্পদ খাবে ভাইয়ের ছেলে। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় আমি আমার প্রথম স্ত্রীকে খুন করি। আমার প্রথম বিয়ে উজানের বিয়ের 1 বছর পরেই হয়। আমার দ্বিতীয় স্ত্রী সন্তান উজান কিংবা উর্মি কেউই তা আজ পর্যন্ত জানে না। সে সময় উজানের একের পর এক ছেলে সন্তান হওয়ার খবরে আমি উন্মাদ হয়ে পড়েছিলাম। এজন্য নিজের ছেলে সন্তানের আশায় আমি লুকিয়ে বিয়ে করি। ভেবেছিলাম আমার ছেলেকে দেখিয়ে একেবারে সকলকে জানাবো বিয়ের কথা। রীতিমতো তুলপাড় খাচ্ছিলাম পুত্র সন্তানের আশায়। কিন্তু আমার প্রথম স্ত্রী কন্যা সন্তান ধারণ করেছিল। সেটা সহ্য করতে না পেরে রাগের বশে তার তলপেটে প্রচণ্ড জোরে লাথি মেরে বসি। প্রচণ্ড রক্তক্ষরণে মা ও বাচ্চা দুজনেই মারা যায়। ভেবেছিলাম আরেকটা বিয়ে করলেও যদি মেয়ে হয়, এভাবে আর কয়টা খুন করব আমি। তাই বিয়ের চিন্তা বাদ দিয়ে উজানের সন্তান নষ্ট করার পরিকল্পনা করি। বারবার মেডিসিন দিয়ে ওর সন্তান নষ্ট করে দিচ্ছিলাম। শেষে যখন ডাক্তার বলল এই সন্তানের পর আর সন্তান জন্মদানের ক্ষমতা উজানের বউ একেবারেই হারিয়ে ফেলবে, তখন আরেক পরিকল্পনা সাজাই। ওর এই সন্তানকে আমার ডান হাত বানাবো। সমস্ত খারাপ কাজ কুকর্ম করাবো ওকে দিয়ে। ভূয়া পরিবারের হওয়া সত্ত্বেও কোনোদিন জানতে পারবে না ও উজানের রক্ত। এতে আমার দিল ঠান্ডা হবে। আমার সম্পদের দিকে নজর দিলে কাউকে আমি ছেড়ে দেই না। ওর মেয়ের শাশুড়িকেও আমি এর জন্য সরিয়ে দিয়েছিলাম। ওই মহিলাও আমার সম্পত্তির দিকে নজর দিয়েছিল। উজানের ছেলে থাকলে সমস্ত সম্পত্তির নামে লিখে দিতে হতো ওর। তা আমি হতে দেই কি করে? বলেই ভাইপার পাগলের মতো চিৎকার করতে লাগলো। এই কথা বারবার পুনরাবৃত্তি করতে লাগলো। পুলিশ এসে তাকে লকআপে ঠুকিয়ে দিল। ভাইপার বারবার গজরাতে লাগলো। সাইফার সরু চোখে সেই দিকে তাকিয়ে বলল, উন্মাদ সাইকো। মান্নার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। কোনো খাবার মুখে দিলেই বমি করে ঘর ভাসিয়ে ফেলে। এজন্যই তার মাথার পাশে বাতির ব্যবস্থা করে দিয়েছে মামুনা বেগম। মাহবুব আলম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছে বেবির মাথা জ্বরের মুখে ঘুরে গেছে। এমন সময় এমন হালকা বমি ভাব হয়। মানা অস্থির হয়ে ইহাবের নাম্বারে ডায়াল করলো। নম্বর বন্ধ দেখাচ্ছে। তার সবকিছু বিষাক্ত লাগছে। ইহাবকে গত রাত থেকে পাচ্ছে না। ইহাব যাওয়ার প্রায় 1 মাস হয়ে গেছে। এতদিন ফোনে কথা হয়েছে, তবে 2 দিন ধরে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। চিন্তায় মানহার অস্থির হয়ে যাচ্ছে। মাহবুব আলম কয়েকবার বলেছেন, হয়তোবা কোনো কাজে ব্যস্ত, এত অস্থির হওয়ার প্রয়োজন নেই, কাজ শেষে এমনিতেই ফোন দিবে। কিন্তু মানহা কারো কথায় মানতে নারাজ। লোকটার কণ্ঠ শোনে না 2 দিন হয়। তার মনে হচ্ছে বুকটা বেশি কাঁপছে, ধরাস করছে, হার্টবিট দ্রুত ওঠানামা করছে। লোকটা তার ঘুম হারাম করে ফোন অফ করে কোথায় গেছে? 2 দিনে একটু গর্ভবতী স্ত্রীকে ফোন দেওয়ার সময় পায়নি সে। এত ব্যস্ততা তার। কোনো মহৎ কাজ করতে গেছে যে তাকে ফোন দেওয়ার সময় তার হয়ে উঠছে না।